স্টুডেন্ট আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেকেরই অনেক কনফিউশন, অনেক সমস্যা থাকে। তো আজকের এই ক্লাসে আমরা মূলত কমপ্লিটিং সেন্টেন্স এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট এবং খুব কনফিউজিং কিছু পার্ট নিয়ে আলোচনা করব। অনেকেই মাঝে মধ্যে বলেন যে কমপ্লিটিং সেন্টেন্স, টেন্স বা বিভিন্ন বিষয় শেখার পরও কিছু বিষয় আসলে একটু সমস্যা থেকে যায়। তো আমরা মূলত আজকে আলোচনা করব যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো হ্যাঁ কিরকম আসবে, কোন রুলস থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং প্রতিটা রুলসের আসলে আমরা স্ট্রাকচার পড়ে বা বই পড়ে পড়ে সেভাবে মুখস্থ করার কারণে কিন্তু আমাদের এই বিষয়গুলো আরো কঠিন লাগে। তো আমরা যখন প্রতিটা রুলস এর পাশাপাশি অর্থ সহকারে প্রত্যেকটা সেন্টেন্স প্র্যাকটিক্যালি এগুলোর চেঞ্জ কিভাবে হচ্ছে এবং এগুলোর গঠনটা কি জানবো, তখন কিন্তু আমরা খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে পারবো। সো আজকের ক্লাসে আমরা ঠিক তেমনই কিছু কনফিউজিং পার্ট নিয়ে আলোচনা করব, এবং এই ক্লাস শেষে আজকের এই পুরো ক্লাসটির এই পিডিএফ স্লাইড আমরা দিয়ে দিব। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেন। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। কমপ্লিটিং সেন্টেন্স, দেখেন পরীক্ষায় কি কি আসবে। মূলত 10টা প্রশ্ন করা হয়, যেখানে আপনার এই 6 থেকে 7টা রুলস আসবে, আপনার রুলস থেকে আসবে 6 থেকে 7টা প্রশ্ন। মানে আমরা যে রুলস গুলো করাবো এই রুলস থেকে আপনি কমন পাবেন 100%। এরপর 2-3টা থাকবে কিছুটা অর্থ অনুযায়ী, মানে অর্থ অনুযায়ী আপনি যদি সামঞ্জস্য করতে পারেন, ক্লজ মার্কার গুলো বুঝেন, হ্যাঁ, তাহলে আপনি পেরে যাবেন খুব সহজে। এটা আমরা দেখিয়ে দিব। আর আরেকটা হচ্ছে প্রভার্ব থেকে, প্রবাদ বাক্য থেকে। তো এই ক্লাস শেষে কি কি ধরনের প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আসতে পারে, বিগত সালে এসেছে, সেটাও আমরা দেখব। সো চলেন আজকের ক্লাস আমরা শুরু করি। নাম্বার 1। আর আমরা কিন্তু আজকের ক্লাসে মূলত সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে কনফিউজিং কিছু জায়গার রুলসগুলো নিয়ে আলোচনা করব, কারণ কম্পিটিশন অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, আজকে যে রুলসগুলো করব এগুলো থেকে প্রত্যেক বছরই প্রশ্ন কমন পড়ে। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ নেক্সট ইয়ারও আপনাদের প্রশ্ন কমন পড়বে। 2025-এ এই বছরের প্রশ্ন কমন পড়বে। তো চলেন আমরা শুরু করি। ইন স্পাইট অফ, ডিসপাইট, এটি প্রায় আসে, এর অর্থ হচ্ছে সত্ত্বেও। এদের থাকলে এদের বিপরীত অর্থবোধক সেন্টেন্স দ্বারা প্রদত্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ডিসপাইট বা ইনস্পাইট অফ যদি থাকে, এর বিপরীত একটা অর্থ বসে আমাদের সেন্টেন্সটি করতে হবে। যেমন ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার এই দরিদ্রতা সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে সৎ। অর্থাৎ একদিকে তাকে তার দরিদ্রতা বোঝাচ্ছে, অপরদিকে তাকে সৎ বলা হচ্ছে। তো এরকম থাকলে আমরা এইভাবে খেয়াল করব। ইন স্পাইট অফ হার হ্যাভিং মেরিট, মেরিট মানে কি মেধা, তার মেরিট থাকা সত্ত্বেও, শি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছিল। ওকে। ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, তার ভালো কোয়ালিফিকেশন, গুণাগুণ বা যোগ্যতা থাকা সত্ত্বেও। দেখেন ডিসপাইট থাকলে এরপরে কিন্তু অফ হবে না। হ্যাঁ, এটা খুব মনে রাখতে হবে। আর এই সেন্টেন্সগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এখানে আপনার একটাই ক্লজ, একটাই সাবজেক্ট, একটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন হি ডিড নট গেট আ সুইটেবল জব, তার ভালো গুণাগুণ থাকা সত্ত্বেও সে ভালো একটা চাকরি, সুইটেবল একটা চাকরি পায়নি। অনেক সময় এই অংশটা পরে থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন দেখেন। ডিসপাইট হিজ ইনোসেন্স, ইনোসেন্স মানে কি তার সরলতা বা গিয়া সাধারণত বোঝায়। তো তার সেই ইনোসেন্স থাকা সত্ত্বেও কি হবে, দ্য বয় ওয়াজ পানিশড, ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছিল। দ্য বয় ওয়াজ পানিশড, ছেলেটা শাস্তি পেয়েছিল। ডিসপাইট হিজ ইনোসেন্স, তার ইনোসেন্সের সত্ত্বেও, ইনোসেন্স থাকা সত্ত্বেও, নিরীহ হওয়া সত্ত্বেও। আশা করি ইনস্পাইটের এই নিয়মটা বুঝেছেন। আমরা পরের স্লাইডে যাব। দো, অলদো, সিন্স, বিকজ, ইফ, এস, এই প্রত্যেকটার থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসে, এবং এই প্রত্যেকটার ব্যবহার জানা খুবই জরুরি। এজন্য প্রথমে আপনাদের সুবিধার জন্য অর্থ লিখে দিয়েছি। দো অর্থ যদিও, হ্যাঁ, এরপর অলদো অর্থ যদিও, দো অলদো দুইটার অর্থই সেম। সিন্স অর্থ যেহেতু, সিন্স অর্থ যেহেতু, হ্যাঁ, আমি বললে আমার সাথে সাথে বলতে হবে, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে একসাথে। বিকজ অর্থ কারণ, ইফ অর্থ যদি, অ্যাজ অর্থ যেহেতু। অ্যাজ আর সিন্স পাশাপাশি অর্থ, আমরা একটু সেন্টেন্সে এগুলো খেয়াল করব। দো হি ইজ পোর, যদিও সে গরিব।
হি ইজ লার্জ হার্টেড। লার্জ হার্টেড মানে কি, মানে বড় মনের মানুষ। যদিও সে গরিব কিন্তু সে বড় মনের মানুষ। তো দেখেন দো অলদো দ্বারা কি ধরনের সেন্টেন্স প্রকাশ করছে। আপনাদের পরীক্ষায় প্রশ্নে এতটুকু থাকবে, আপনাদেরকে এতটুকু লিখতে হবে। তো অর্থটা বোঝা কিন্তু খুবই জরুরি। পরের সেন্টেন্স, হি কুড নট ক্যাচ দ্য বাস। সে বাসটা ধরতে পারেনি, মানে বাসে উঠতে পারেনি। তাহলে কি হবে, অলদো হি র্যান ফাস্ট। দেখেন এখানে কিন্তু ক্লজ মার্কার নাই, এই যে এখানে কি বসবে, দো বসবে না অলদো বসবে। আর একটা কথা বলিনি, এই সবগুলো কিন্তু ক্লজ মার্কার। হ্যাঁ, ক্লজ মার্কার কি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ক্লজ বা দুটো বাক্যাংশকে আপনার যুক্ত করার জন্য একটা যেই কি বলে এই যুক্তকারী বসে, কনজাংশন বসে, সেটাকে বলা হয় ক্লজ মার্কার। যেমন আই এম ওয়েটিং অ্যান্ড হি ইজ কামিং। আমি অপেক্ষা করছি এবং সে আসতেছে। এই যে অ্যান্ড যে বললাম, এটা একটা ক্লজ মার্কার। সো এটার বিষয়টা হচ্ছে কি, যুক্তকারী। হ্যাঁ, তো দো, অল দো, সিন্স, বিকজ, ইফ, অ্যাজ, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা ক্লজ মার্কার। এটা মাথায় রাখতে হবে। এবং এক একটা যেহেতু এক এক ধরনের অর্থ, সে অনুযায়ী আমাদের টেন্সের তারতম্য হয়। আচ্ছা, তো আমরা প্রত্যেকটাই দেখবো। তাহলে হি কুড নট ক্যাচ দ্য বাস, সে বাসটা ধরতে পারেনি। এরপরে একটা ক্লজ মার্কার সহ একটা ক্লজ লিখতে হবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আনতে হবে। তো কি আনতে হবে, এটা মাথা দিয়ে আপনাকে বুদ্ধি করে বের করতে হবে। সে বাস ধরতে পারেনি, তাহলে আমরা অলদো দিয়ে করতে পারি। অলদো অর্থ কি, যদিও। যদিও হি র্যান ফাস্ট, যদিও সে খুব দ্রুত দৌড়িয়েছিল কিন্তু সে বাস ধরতে পারেনি। সিন্স বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার। আচ্ছা, বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার, ইলনেস অফ ওয়ান ইনএভিটেবলি এফেক্টস দ্য আদার। যদিও শরীর এবং মন একই সাথে চলে, ইলনেস অফ ওয়ান, একজনের অসুস্থতা, ইনএভিটেবলি, অনিবার্য কারণেই, এফেক্টস দ্য আদার, অন্যকে প্রভাবিত করে। ক্রপস ডিড নট গ্রো ওয়েল, ভালো শস্য ফলেনি বা ভালো শস্য হয়নি। সিন্স, যেহেতু, দেয়ার ওয়াজ ড্রট। ড্রট অর্থ কি, ড্রট অর্থ হচ্ছে খরা। ড্রট অর্থ কি, খরা, অর্থাৎ মাঠঘাট শুকিয়ে যাওয়া, সেটাকে বলা হয় খরা। তাহলে যদিও কি, দেখেন সিন্স অর্থ কি, যেহেতু। সিন্সটা মাঝেও বসতে পারে, সেন্টেন্সের শুরুতেও বসতে পারে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, কিন্তু অর্থ সেম। ক্রপস, ভালো জন্মায়নি, যেহেতু কি হয়েছিল, কোন একটা কথা, অর্থাৎ এটাও পাস্ট টেন্সে দিতে হবে। অর্থাৎ পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, ডিড নট গ্রো, ডিড দেখে আমরা বুঝলাম যে এটা পাস্ট টেন্স, পরেরটাও আমাকে পাস্ট টেন্স রাখতে হবে, যে ওয়াজ। আর প্রেজেন্টে হলো দিতাম ইজ। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের পেজে যাব। এখানে আরো কিছু প্র্যাকটিস দেখানো হয়েছে, আমি অর্থ সহকারে বলে দিচ্ছি। এভরিবডি অ্যাডমায়ার্স হিম। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। অ্যাডমায়ার অর্থ প্রশংসা করা। তো এভরিবডি অ্যাডমায়ার্স, প্রত্যেকে প্রশংসা করে তার, বিকজ, কারণ, হি ইজ অনেস্ট। ওকে, এটা কিন্তু অর্থ সহকারে আপনি বুঝলেও অ্যান্সার করতে পারবেন, অথবা যদি বিকজের অর্থ জানেন তাহলে আপনি পারবেন। যে কোনো ভাবেই হোক, মূলত এটা হচ্ছে প্র্যাকটিস আপনাকে রাখতে হবে, জানা থাকতে হবে। এরপর ইফ হি কামস, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল নিয়ে স্পেশালি আরেকটা স্লাইডে আমাদের এটা বোঝানো হয়েছে, এরপরই আছে, সেটাও আমরা দেখব। তো ইফ হি কামস, যদি সে আসে। ইফ অর্থ যদি, যদি সে আসে। আই শ্যাল গো, আমি যাব। শি উইল নট গো আউট, সে বাইরে যাবে না। ইফ, যদি কি হয়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। সে বাইরে যাবে না যদি বৃষ্টি হয়। দেখেন ইফ থাকলে কিন্তু আমরা বুঝে ফেলাম যে এরপরে কি হবে, কি কথাটা হতে পারে, কোন টেন্সে হতে পারে। যেহেতু ইট রেইনস, এস আছে, তার মানে এটা প্রেজেন্ট। আর এটা দেখেন ফিউচার, সে বাইরে যাবে না যদি বৃষ্টি হয়, অর্থাৎ একটা ফিউচার একটা প্রেজেন্ট। এই বিষয়টা কিভাবে হচ্ছে, এইটা মূলত কন্ডিশনাল। হ্যাঁ, আমরা জানি যে কন্ডিশনাল তিন ধরনের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি, ইফ প্লাস প্রেজেন্ট থাকে। সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর হচ্ছে পাস্ট থাকে। আর থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট থাকে। এই বিষয়টা আমরা এরপর স্লাইডে আরো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, সেখানে যে বুঝবো। এখন শুধু এতটুকু জানি যে ইফ এর অর্থটা কি এবং এটা থাকলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। ওকে, হি ওয়াজ রিওয়ার্ডেড। রিওয়ার্ড মানে কি, পুরস্কৃত হওয়া, সে পুরস্কৃত হয়েছিল। অ্যাজ, যেহেতু, হি ওয়াজ ট্রুথফুল, সে সত্যবাদী ছিল। অ্যাজ হি বিহেভড রাফ, দেখেন অ্যাজ এই ক্লজ মার্কার হিসেবে শুরুতেও বসতে পারে, আবার ক্লজ মার্কার হিসেবে আপনার শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। যেহেতু হি বিহেভড রাফ,
রাফ মানে কি কর্কশ বা বাজে, সে যেহেতু বাজে ব্যবহার করেছিল, হি ওয়াজ পানিশড। দেখেন এই ক্লজ অনুযায়ী কিন্তু এই ক্লজের টেন্সটা নির্ধারিত হচ্ছে। তো বিহেভড শেষে ইডি আছে, ইডি থাকলে আমরা কি জানি পাস্ট টেন্স, অতীতের কথা। এজ অর্থ যেহেতু, তাহলে যেহেতু সে আচরণ করেছিল, কেমন আচরণ, রাফ, কর্কশ বা বাজে ধরনের, এই জন্য পরের ক্লজটাও পাস্ট টেন্স হচ্ছে, ওয়াজ প্লাস ভি3, সে শাস্তি পেয়েছিল, হি ওয়াজ পানিশড। আশা করি টেন্সের এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা পরেরটায় যাব। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রায় বলা যায় 99%। খুব মনোযোগ দিয়ে দেখেন। নো সুনার হ্যাড থাকলে দেন, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন। তো এগুলো সেন্টেন্স থাকলে কি ধরনের অর্থ প্রকাশ করবে বাংলায়, পাশে লিখে দিয়েছি। কোনো কিছু করতে না করতেই কিছু একটা ঘটলো। মনে করেন আমি ক্লাস শুরু করতে না করতেই কেউ এসে পড়লো, কোথাও যেতে না যেতেই আরেকটা কাজ হয়ে গেল। হ্যাঁ, আপনি ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই শিক্ষক এসে পড়লো, এই ধরনের কথাগুলো মূলত। তো যখন নো সুনার হ্যাড থাকবে, এরপর আপনাকে দেন বসাতে হবে, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন, হার্ডলি হ্যাড থাকলে হোয়েন, এবং অর্থ সিমিলার। তো দেখেন এখানে বলা হচ্ছে কি, নো সুনার হ্যাড আই গন আউট, আমি বাইরে যেতে না যেতেই, দেন হি কেম। তো দেখেন নো সুনার হ্যাড দেখে আপনাকে মাথায় আনতে হবে যেটা রুলস আমরা ক্লাস করেছিলাম, নো সুনার হ্যাড থাকলে দেন হয়। তাহলে এই জন্য আমরা কি আনলাম, দেনটা প্রথমে লিখলাম, এরপর হচ্ছে কি বাকি কথা। এবং অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিটে হবে, কারণ হ্যাড প্লাস ভি3 তার মানে কি পাস্ট পারফেক্ট। একটা ক্লজে পাস্ট পারফেক্ট, আরেকটাতে পাস্ট ইনডিফিনিট। ওকে। আর এই কমপ্লিটিং সেন্টেন্স বুঝতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আগে টেন্স বুঝে আসতে হবে। আপনার যদি টেন্সের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এটা বুঝবেন না। সো আগে টেন্স থেকে আপনারা বই থেকে হোক বা যেভাবে হোক আগে টেন্সটা কমপ্লিট করেন। আর যদি আমাদেরকেও বলেন তাহলে কমেন্টে অবশ্যই জানান, আমরা টেন্সের বিষয় আপনাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে, আই গো টু স্কুল, হি ইটস রাইস, একদম বেসিক থেকে শুরু করে আপনাদের প্রয়োজনে আমরা ক্লাস নেব। হ্যাঁ, বাট আমাদেরকে সেটা আপনারা জানান। আর যেটা বলছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স পড়তে হলে কিন্তু আপনাকে অবশ্যই আগে টেন্স, আপনার নাম্বার, হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো এখন খেয়াল করেন, কারণ আমি বলছি যে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, আপনাকে তো বুঝতে হবে যে পাস্ট পারফেক্টটা কি আর ইনডিফিনিটটা কি, ডিফারেন্সগুলো কি, গঠনটা কি। হ্যাঁ, এখানে আমি শুধু আপনাকে রুলসগুলো এবং অর্থগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন কেউ যদি হ্যাঁ টেন্স একদম না জেনেও থাকেন তাও সমস্যা নেই, ক্লাসটা কন্টিনিউ করেন। এই ক্লাসের মধ্যে টেন্সের অনেক বিষয় কিন্তু আলোচনা হয়ে যাবে। হ্যাঁ, আমি ভার্বগুলো চিনিয়ে দিচ্ছি কিভাবে আপনি বুঝবেন ইনডিফিনিট, পারফেক্ট, এগুলো ক্লাসটা দেখেন মনোযোগ দিয়ে। নো সুনার হ্যাড আই গন আউট, দেখেন হ্যাড প্লাস ভি3 এটা পাস্ট পারফেক্ট। হি কেম, দেন হি কেম, আমি বাইরে যেতে না যেতেই সে এসেছিল, এই যে কেম এটা হচ্ছে ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, when, দেখেন স্কার্সলি হ্যাড থাকলে কি লিখেছি, when the train left, যখন ট্রেনটি চলে গিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি চলে গিয়েছিল, এরকম একটি অর্থ প্রকাশ করতেছে। হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ, সে কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, when the examination began, পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে বিষয়, আপনি স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড দেখলে এখানে when দিয়ে পরে ক্লজটা শুরু করবেন, এবং পরে ক্লজটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে দিবেন। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন। আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজনে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে কমেন্টে হোক বা লাইভের মাধ্যমে হোক আমরা এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনে শুক্রবার একটি লাইভ ক্লাসও করব। আচ্ছা, এখন দেখেন এই নিয়মটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে অনেকেই একটু ভুল করে ফেলে অর্থ না বোঝার কারণে। এই জন্য একেবারে অর্থ সহকারে আমি এই পেজটি সাজিয়েছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি ধরনের অর্থ প্রকাশ করে, এটি মূলত এখনই উপযুক্ত সময় এমন বুঝাবে, এখনই উপযুক্ত সময় এমনটা বুঝাবে। আর হাই টাইম থাকলে আরেকটু জোর দিয়ে বোঝায়। হ্যাঁ, তো দেখেন ইট ইজ টাইমের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে বলা হয় ইনফিনিটিভ, এটাও বসতে পারে, আবার অনেক সময় প্রিপোজিশন ফর এটাও থাকতে পারে। তো এইটা থাকলে আমরা একটু আগে এক্সাম্পল দেখবো কিরকম হয়। যেমন ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটি শুরু করার এখনই সময়। ইট ইজ টাইম
ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। ইট ইজ টাইম ছিল, এরপর টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই দেখেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে কি ধরনের হবে? সাবজেক্ট থাকলে হবে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম কি? যেমন ডু, ডিড, ডান, এখানে ডিড হচ্ছে পাস্ট, গো, ওয়েন্ট, গন, এখানে ওয়েন্ট হচ্ছে পাস্ট, অর্থাৎ V2। এখানে V2 বসবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এটাই সময় বা এটাই উপযুক্ত সময় আমাদের বাসায় যাওয়ার। আচ্ছা, তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পরের ক্লজটা পাস্ট হলেও এখানে কিন্তু প্রেজেন্ট অর্থ প্রকাশ করে। এই জায়গাটা অনেকে ভুল করেন যে এটা তো উপযুক্ত সময়, তাহলে আমরা বাড়ি গিয়েছিলাম, এটা আবার কেমন অর্থ হয়? এটা মূলত এরকম অর্থ হয় যে এখনই উপযুক্ত সময় আমাদের বাড়ি যাওয়ার, অর্থাৎ প্রেজেন্টের মতো একটা অর্থ প্রকাশ করে, কিন্তু আমরা লিখবো পাস্টে, এটা খেয়াল রাখতে হবে। সো ইট ইজ টাইম থাকলে পরের ক্লজ যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমরা এটা কি দিব? V2। আর যদি সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা এটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। সো দেখেন, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এটা অর্থ কি? এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে বা এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম দে, দেখেন এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে কি V2 হবে, যে আর্নড। ইট ইজ টাইম দে আর্নড দেয়ার লিভলিহুড, তো এখন তাদের জীবিকা অর্জনের সময় হয়েছে। আচ্ছা, এরপর দেখেন ইট ইজ টাইম ফর, এই যে দেখেন একটা প্রিপজিশন আছে, অনেক সময় প্রিপজিশনটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো তিনটা নিয়ম, একটা হচ্ছে কি ইট ইজ টাইমের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইট ইজ টাইমের পর হচ্ছে সাবজেক্ট, আর ইট ইজ টাইমের পর যদি ফর থাকে, এই তিনটা সিচুয়েশন আপনাকে মুখস্থ রাখতেই হবে, একটা না একটা আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর, এরপর আপনি একটা প্রিপজিশন অবজেক্ট দিবেন, প্রিপজিশনাল অবজেক্ট দিবেন, যেমন আস, ইট ইজ টাইম ফর আস, এটা আমাদের জন্য একটা সময়, উপযুক্ত সময় টু অ্যাটাক দ্য এনিমি। এবং অবশ্যই কিন্তু এরপরে এই ইনফিনিটিভ বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ ফর থাকলে কি হবে? একটা প্রিপজিশনাল অবজেক্ট, এরপর ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা বসবে। তাহলে এটার অর্থটা কি? এখন আমাদের শত্রুদের আক্রমণ করার সময় হয়েছে। ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। আশা করি এই পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এখন পরেরটায় যাব। অ্যাজ ইফ, অ্যাজ দো, সুন্দর করে সাজিয়েছি দেখেন। এই পাশে একটু খেয়াল করেন, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ যেন। এইটার পূর্বে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো, এটাও কিন্তু একটা ক্লজ মার্কার। একটু আগে বলেছিলাম না, ক্লজ মার্কার কি? মূলত দুইটা ক্লজকে যুক্ত করে ক্লজ মার্কার, ঠিক আছে, কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। তো একটু আগে আমরা পড়েছিলাম কি সিন্স ছিল, অ্যাজ ছিল, দো, অল দো ছিল, ঠিক একইভাবে অ্যাজ ইফ, অ্যাজ দো এটাও একটা ক্লজ মার্কার, অর্থাৎ দুটো ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লজ হয়। তো এরকম দুটো ক্লজকে যোগ করবে এই ধরনের যুক্তকারী কনজাংশন বা ক্লজ মার্কার গুলো, এগুলোকে আমরা ক্লজ মার্কার বলি। তো যেহেতু দুটো ক্লজ, একটা ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আরেকটা ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। একটা ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয় পূর্বে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। সো এটা যেন এই যে এই কনসেপ্টটা জাস্ট মাথায় থাকলে হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, একটা প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, একটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট পারফেক্ট, এটা একদম মাথায় মুখস্থের মতো রাখতে হবে। এখন আমরা অর্থ সহকারে কয়েকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, হি টেলস দ্য ম্যাটার, সে বলে বিষয়টা, অ্যাজ ইফ যেন, হি নিউ ইট, দেখেন V2 নিউ অর্থ কি? জানতো। সে ব্যাপারটা বলে যেন সে এটা জানতো, কিন্তু আসলে কিন্তু সে জানতো না, ভাব নিচ্ছে। সে ম্যাটারটা বলে, সে বিষয়টা বলে যেন সে এটা জানতো, নিউ ইট, V2 পাস্ট টেন্স। পরে হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টা বলেছিল অ্যাজ ইফ যেন সে জানতো, হি হ্যাড নোন ইট। দেখেন যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট টোল্ড V2, আমরা কি দেখলাম? পাস্ট ইনডিফিনিট হলে কি হয়? পাস্ট পারফেক্ট। তাই এই যে অ্যাজ ইফ এর পরের ক্লজটা হয়েছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট যদি হয়, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মেইন ভার্বটা হচ্ছে কি? V2 ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট V2, অর্থাৎ আই ওয়েন্ট, V2 থাকলে এটা পাস্ট টেন্স। ওকে, তা আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3। আমি বারবার বলছি যাতে মুখস্থ হয়ে যায় অনেকের, এই বিষয়গুলো একটু যাদের প্রবলেম আছে। তো হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টা বলেছিল অ্যাজ ইফ যেন, হি হ্যাড নোন ইট, সে এটা জানতো। দেখেন পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের অর্থ কিন্তু সেম, বাট গঠনটা কিন্তু আলাদা। হ্যাঁ, হ্যাড প্লাস
V3। ওকে, পরেরটা খেয়াল করি। হি টক্স অ্যাজ ইফ, সে বলে, কথা বলে যেন হি ওয়্যার এ কিং। দেখেন, যখন আনরিয়াল পাস্ট এর অর্থ প্রকাশ করতে চায় তখন অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ওয়্যার বসে। কি বসে? ওয়্যার। তো আনরিয়াল পাস্ট মানে যেটা সে ছিল না এরকম কিছু। যেমন সে কথা বলে যেন সে একজন রাজা ছিল। মানে সবসময় বলে যে আমার এইটা সেইটা, আমি তো এটা করি সেটা করি, বা আমি এটা করছিলাম। হ্যাঁ, বানায় বানায় মিথ্যা কথা বলে। তো এটার মানে কি, যে সে হয়তোবা এরকম একটা ভাব নিচ্ছে সে রাজা ছিল, কিন্তু আসলে তো ছিল না, আনরিয়াল পাস্ট। এই জন্য এইসব ক্ষেত্রে বসবে ওয়্যার। ঠিক আছে, সাধারণত হি এর সাথে ওয়াজ বসে, কিন্তু এখানে যেহেতু আনরিয়াল পাস্ট তাই ভার্বটাও আনরিয়াল, ওয়্যার বসবে। হি রানস অ্যাজ দো, সে দৌড়ায় যেন, দেখেন রানস প্রেজেন্ট, টক্স এই যে এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট মাথায় রাখতে হবে। যেমন হি গোস, হি প্লেস, হি ইটস, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের বৈশিষ্ট্য। ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস। সো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হি, তাই ভার্বের সাথে এস বসছে। যখন এস বাই ইএস দেখবো বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমরা জানলাম যে অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ বসবে পাস্ট ইনডিফিনিট। জাস্ট অল্প একটু মুখস্থ রাখলে কিন্তু হয়ে গেল। দেখেন এই যে ওয়্যার, পাস্ট ইনডিফিনিট। হি রানস অ্যাজ দো, সে দৌড়ায় যেন হি ওয়্যার এ ম্যাডম্যান, যেন সে একটা পাগল মানুষ ছিল, কিন্তু আসলে তো সে পাগল না, সে পাগলের মতো দৌড়াচ্ছিল। ওকে ফাইন, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন অর্থ সহকারে। আমরা পরের স্লাইডে যাই। লেট অ্যালোন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক আসে। লেট অ্যালোন আমাদের বই আসলে একটু অন্য ধরনের অর্থ লেখা, যে পাছে ভয় হয় যে এরকম, কিন্তু আসলে ওইটা দিয়ে সঠিক মিনিংটা বোঝা যায় না। এজন্য আপনারা এই মিটিং দুটো মনে রাখবেন, যে দূরের কথা আর ভাবাই যায় না, এই মিনিংটা আপনারা মনে রাখবেন, তাহলে খুব সহজে সেন্টেন্সটা ধরতে পারবেন। যেমন আই ক্যান নট রান আ কিলোমিটার, আমি 1 কিলোমিটার দৌড়াতে পারি না। লেট অ্যালোন 5 কিলোমিটারস, 5 কিলোমিটার তো দূরের কথা, অথবা 5 কিলোমিটার তো ভাবাই যায় না। হ্যাঁ, তো দূরের কথা, তো ভাবাই যায় না, এই ধরনের একটা অর্থ প্রকাশ করে এই লেট অ্যালোন। এভাবে মনে রাখবেন। হি ক্যান নট পাস দ্য থার্ড ডিভিশন, সে থার্ড ডিভিশনে পাস করতে পারে না। লেট অ্যালোন ইন দ্য ফার্স্ট ডিভিশন, আর ফার্স্ট ডিভিশনের কথা তো ভাবাই যায় না, ফার্স্ট ডিভিশন তো অনেক দূরের কথা। এরকম। রাহিম ক্যান নট সুইম আ কিলোমিটার, রাহিম 1 কিলোমিটার সাঁতার কাটতে পারে না। লেট অ্যালোন 10 কিলোমিটার্স, আর 10 কিলোমিটারের কথা তো ভাবাই যায় না। হ্যাঁ, যেমন অনেক সময় বলি না যে সে এটাই করতে পারে না আর ওইটার কথা বাদ দাও, হ্যাঁ, চিন্তা করারই প্রয়োজন নাই, এরকম অর্থে মূলত দূরের কথা ভাবাই যায় না এই অর্থে আমরা লেট অ্যালোনটা ব্যবহার করবো। এবং এই লেট অ্যালোন থেকে কিন্তু অনেক অনেক কমন আসে পরীক্ষায়, সেটা মাথায় রাখবেন। আমরা চলে যাচ্ছি পরের পেজে। কন্ডিশনাল, এই যে একটু আগে বলছিলাম কন্ডিশনাল নিয়ে অনেক কথা আছে, তো সেখানে একটু আমরা বুঝেছিলাম, এখন আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তার আগে বলে নিই, আসলে দেখেন ইংলিশ গ্রামার বিষয়টি কিন্তু আসলে অনেকগুলো বিষয়ের একটা সম্মিলন, যেখানে আপনাকে একদম বেসিক থেকে শুরু করে করে অনেকগুলো বিষয় জেনে আসার পরেই কিন্তু আপনি গ্রামারের একটা মিনিমাম সেন্স আপনার ক্রিয়েট হবে। আপনি দেখলে একটা সেন্টেন্স বুঝবেন, হ্যাঁ, আপনি একটা সেন্টেন্সের অর্থটা বুঝতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই যে স্টেপগুলো, হ্যাঁ, এই স্টেপগুলো যদি আপনি ভালোভাবে পার করে না আসেন, শেষ পর্যায়ে এসে যখন আপনার প্রফেশনালি আপনাকে পরীক্ষায় আপনি অ্যান্সার করবেন কোনো কিছু, আপনি কিন্তু যে প্রথমে ভয় পাবেন। বা অনেক সময় অনেকে করে কি, যে শুরুতে মডেল টেস্ট নিয়ে বসে পড়ে। হ্যাঁ, আপনি যে মডেল টেস্ট মানে কি, একটা আপনার প্রিপারেশন নেওয়া সব শেষ, এখন আপনি শুধু বসে বসে পরীক্ষা দিচ্ছেন, প্র্যাকটিস করতেছেন, এটা হচ্ছে মডেল টেস্ট। তো ওইটা দিতে যে অনেকে ভয় পায়। তো আমি বলবো যে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে মূলত আপনারা যেটা করবেন, যে স্টেপ বাই স্টেপ আপনারা আগে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি প্রতিটা টপিকের আপনাদের ক্লাস নেওয়ার। হ্যাঁ, আমরা তো মূলত আপনাদের যেই অ্যাপ্লাইড গ্রামারগুলো আছে, পরীক্ষায় যে গ্রামার আসবে সেগুলো আমরা করাবো, বাট এগুলোর পেছনেও কিন্তু অনেক বেসিক ক্লাস থাকে, বেসিক অনেক কথা বলার বিষয় থাকে। কারণ অ্যাপ্লাইড গ্রামারের ক্লাসে আমরা যদি অনেক বেসিক নিয়ে কথা বলি, তো এই ক্লাসগুলো কিন্তু অনেক লেন্থি হয়ে যায়। এই জন্য বেসিক গ্রামারে যদি আপনাদের কারো প্রবলেম থেকে থাকে, বা যারা বেসিক গ্রামার বিষয়ে ক্লাস আমাদের থেকে চান, আপনারা আমাদেরকে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই ক্ষেত্রে আপনাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করব। সো চলেন আমরা এই ক্লাসের বাকি অংশটি করি। আর সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন কিন্তু অবশ্যই, কারণ এই বিষয়গুলো হচ্ছে নোট করার বিষয়। আর এই স্লাইডটি আমি আপনাদেরকে আবার দিয়ে দিব ক্লাস শেষে। হ্যাঁ,
সো চলেন দেখি কন্ডিশনালে প্রথম বিষয়টা হচ্ছে মুখস্থের কিছু বিষয় আছে, জাস্ট 3টা ফরম্যাট আপনাকে মুখস্থ রাখতে হবে। প্রথমটা হচ্ছে কন্ডিশনাল কয় প্রকার। কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, কন্ডিশন আমরা শর্ত দিই না যে তুমি এটা করলে আমি এটা করব, এরকম একটা বিষয়। কন্ডিশনাল 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা দেখেন ফার্স্ট কন্ডিশনালটা কি, ইফ যখন থাকবে ওই যে ক্লজ মার্কার, ইফ কিন্তু একটা ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার থাকা মানে কি, দুইটা ক্লজ আছে একটু আগে আমরা বলেছি। তো দুইটা ক্লজ মানে কি, একটা যদি প্রেজেন্টটা থাকে ইফ এর পরে, আরেকটা হবে ফিউচার। এই নিয়মটাকে, এটার নামই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর সাথে যদি একটা প্রেজেন্ট টেন্স থাকে ভার্ব, পরের ক্লজটা হবে ফিউচার টেন্সে। আচ্ছা এটার এক্সাম্পল আমরা দেখবো অর্থ সহকারে, পরের স্লাইডে আছে। আগে আমরা সূত্রগুলো একটু দেখি, গঠনটা দেখি। সেকেন্ড কন্ডিশনালটা কি, যদি ইফ থাকে, ইফ থাকা মানে কন্ডিশনাল, ফাইন। তো ইফ এর পরে টেন্সটার দিকে আমাদের তাকাইতে হবে, এটা কোন টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের ক্লজটা হবে পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনাল মানে কি, যে সাবজেক্ট এরপর উড, মাইট বা কুড, যে কোনো একটা, আপনি উড মনে রাখতে পারেন যদি এতগুলো মনে না থাকে, জাস্ট একটা উড মনে রাখবেন। উড এরপর ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট, এটাকে বলে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালটা কি বলেন সবাই আমার সাথে সাথে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, এভাবে সাথে সাথে বলবেন তাহলে মুখস্থ হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল আপনি কখন ব্যবহার করবেন, যদি ইফ এর পর পাস্ট ইনডিফিনিট থাকে। ওকে, এরপর থার্ড কন্ডিশনাল, ইফ থাকা মানে কন্ডিশনাল, এরপর ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে। পাস্ট পারফেক্ট কিভাবে চিনবেন, একটু আগে লিখে দিয়েছিলাম। পাস্ট পারফেক্ট চিনবেন হচ্ছে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, যেমন আই হ্যাড গন, হ্যাঁ, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এরকম যে কোনো কিছু আই হ্যাড প্লাস ভি3 থাকলে বুঝবেন পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট থাকলে পরেরটা হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা কি, এটা ভয় পাওয়ার কিছু নাই, সহজ, জাস্ট একবার আপনি মুখস্থ করতে পারলেই ডিল ডান। দেখেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, জাস্ট একটা মনে রাখেন তাহলেই হবে, সহজ মনে হবে। সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস এই ভি3, ঠিক আছে, এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশনাল। সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। ওকে, বারবার কিন্তু আমি বলছি, রিপিট করছি এই জন্যই যাতে আপনার শুনে শুনে যেন মুখস্থ হয়ে যায় যে পারফেক্ট কন্ডিশনালটা আসলে কি। তো পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনাল অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন। এটার অর্থটা কি জাস্ট পরের স্লাইডে আমরা দেখব, এটা সমস্যা নেই, শুধু এই নিয়মটা মাথায় একদম মুখস্থর মতো করে নেন। পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, আর পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। এই দুটা জিনিস জাস্ট একদম মনে রাখেন, মুখস্থ রাখেন। ওকে, দেন আমরা পরের পেজে যাব। ওকে, এখন আমরা এক্সাম্পল দেখি। বলা হচ্ছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। দেখেন ইট থার্ড পারসন সিঙ্গুলার এবং এর সাথে ভার্বের এস বাই এস বসছে। আমরা কি জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ভার্বের সাথে এস বাই এস বসে, যেমন হি প্লেইজ ফুটবল, ঠিক আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার আর ভার্বের সাথে এস বা ইএস বসছে, দেখে বুঝে ফেললাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে একটা সাধারণ কাজ। তাহলে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তো আমরা কি একটু আগে কি জেনেছিলাম যে যদি ইফ এর পর প্রেজেন্ট হয়, ইফ এর পর যদি প্রেজেন্ট হয় তাহলে পরের ক্লজটা কি হবে, ইফ এর পর প্রেজেন্ট হলে পরেরটা হবে ফিউচার, এবং এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের বৈশিষ্ট্য। ওকে, অনেকে হয়তো বা পেরেছেন। তাহলে ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, আমরা যাব না। তাহলে দেখেন শ্যাল বা উইল এরপর ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিটের বৈশিষ্ট্য। ওকে, আর আবারও বলছি টেন্স কিন্তু শিখে আসতে হবে, না হয় কিন্তু কঠিন মনে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তাও সাথে সাথে জেনে নেন। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল নট গো, আমরা বাইরে যাব না বা আমরা যাব না। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি খেলো বৃষ্টিতে। দেখেন এটাও কিন্তু ইফ এর পর প্রেজেন্ট, ঠিক না, কারণ পাস্ট হলে কি হতো, ইডি হইতো, প্লেইড হইতো। পাস্ট পারফেক্ট হলে কি হতো, হ্যাড প্লেইড হইতো। সেরকম কিছু নাই, শুধু প্লে আছে, তার মানে এটা প্রেজেন্ট। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো, কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে। ইউ উইল ক্যাচ কোল্ড, ক্যাচ কোল্ড মানে কি, ঠান্ডা লাগা, তোমার ঠান্ডা লাগবে, ইউ উইল ক্যাচ কোল্ড। ইফ হি কেম, যদি সে
আসতো, হা হা হা, এই দেখেন কেম মানে কি ভি টু, আর ভি টু মানে কি পাস্ট। আমরা জানি যে ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট হয় এটা সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পর পাস্ট ইনডিফিনিট হইলে পরের অংশটাকে আমরা বলি পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনালটা কি একটু আগে বলেছি, অনেকের হয়তো মনে আছে, একটু বলার চেষ্টা করেন। পাস্ট কন্ডিশনালটা কি ছিল? সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, এখন আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করি। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, এই দেখেন উড প্লাস ভার্বের বেস ফর্ম, আই উড গো আমি যেতাম। তাহলে যে পাস্ট কন্ডিশনাল অর্থটা দেখেন, আই উড গো আমি যেতাম, আই উড প্লে আমি খেলতাম, হ্যাঁ, আই উড কল হিম আমি তাকে কল করতাম, কোনো কিছু একটা করতাম বোঝাবে, অর্থাৎ অতীতের ফিউচারের টাইপের আর কি, কোনো কাজ করতাম কিন্তু আসলে করিনি। তাহলে ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো আমি যেতাম। আশা করি পাস্ট কন্ডিশনালের অর্থ বুঝতে পেরেছেন। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, এখন বলতে হবে এটা কোন টেন্স, হ্যাড আছে, হ্যাড থাকলে কোন টেন্স হয়? শুধু হ্যাড থাকলে এটা হয় পাস্ট ইনডিফিনিট। অনেকে পারফেক্ট হয়তোবা বলেছেন, হ্যাড থাকলে কিন্তু পারফেক্ট না, পাস্ট পারফেক্ট না, হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে, এখানে ভি থ্রি নাই, শুধু হ্যাড আছে। তাহলে ইফ আই হ্যাড এ টাইপরাইটার, যদি আমার একটা টাইপরাইটার থাকতো পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে ক্লজটা কি হবে? পাস্ট কন্ডিশনাল, উড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে যদি আমার একটা টাইপরাইটার থাকতো, আই উড টাইপ দ্য লেটার্স, আমি টাইপ করতাম লেটার্স। ইফ আই হ্যাড সিন হিম, দেখেন এই যে হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ইফ এর পরে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাহলে হবে কি এটা? পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা দেখেন, তাহলে ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখে থাকতাম, আই মাইট হ্যাভ টোল্ড দ্য নিউজ, দেখেন মাইট বা উড যে কোনো একটা দিবেন, হ্যাভ প্লাস ভি থ্রি, ঠিক আছে, এখানে মাইটের জায়গায় যদি উড দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো অর্থটা দেখেন তাহলে হবে ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখে থাকতাম, আই মাইট হ্যাভ টোল্ড হিম আমি তাকে বলে থাকতে পারতাম দ্য নিউজ, ব্যাপারটা। ওকে, আমি বলে থাকতে পারতাম, আমি হচ্ছে কোনো কাজ করে থাকতে পারতাম, এরকম। অর্থাৎ মাইট হ্যাভ ভি থ্রির অর্থটা এরকম, আর এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, এটা মনে রাখতে হবে। উড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি, টোল্ড এর ভি থ্রি, টেল এর ভি থ্রি, টোল্ড। ওকে, ইফ শি হ্যাড ট্রাইড, এই দেখেন ইফ ক্লজ এবং কি হ্যাড প্লাস ভি থ্রি আছে, যদি সে চেষ্টা করে থাকতো, শি উড হ্যাভ সাকসিডেড, দেখেন উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। কেন উড হ্যাভ ভি থ্রি? আশা করি এটা এখন আপনারা বুঝে গেছেন, কারণ এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, তাহলে এই তিনটা রুলস মুখস্থ রাখলেই কিন্তু আপনারা এগুলো পেরে যাবেন। যদি সে চেষ্টা করে থাকতো, সে সফল হতে পারত। আচ্ছা, অর্থ সহকারে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স এবং প্রত্যেকটা সেন্টেন্সের ব্যাখ্যাও কিন্তু আমরা দেখে নিচ্ছি, এরপরে কিন্তু মানে বোঝার আর কিছু বাকি থাকে না। সো আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা একদম 100% স্বয়ংসম্পূর্ণভাবে আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করি, যাতে কোনো একটা বিষয় আপনাদের কোনো প্রশ্ন বা কোনো একটা মানে দ্বিধাদ্বন্দ্ব বা না বোঝা এরকম না হয়, প্রত্যেকটা বিষয় যাতে আপনারা খুব ভালোভাবে বোঝেন। ওকে, সো আর আপনারা যদি ক্লাস করে উপকৃত হন, বুঝেন, বা কোনো বিষয় আগে বুঝতেন না এখন বোঝা একটু ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, সেটা আমাদেরকে ক্লাস নিতে আরেকটু উৎসাহিত করে, এবং আমরা বুঝি যে হ্যাঁ আপনারা ক্লাস করে আসলে বেনিফিটেড হচ্ছেন। ওকে, সো সেটা আমাদেরকে জানাবেন। এখন দেখবো থার্ড কন্ডিশনালেরই আরেকটা রূপ আছে। একটু আগে দেখলাম না থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ওইটারই আরেকটা রূপ। সেক্ষেত্রে ইফ থাকবে না, শুধু হ্যাড থাকবে, হ্যাঁ হ্যাড থাকবে, আর এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি দেখে বুঝতে হবে যেটা পারফেক্ট কন্ডিশনাল, এবং সেন্টেন্সটা শুরুই হবে হ্যাড দিয়ে। ওকে, বাট ভয় পাওয়ার কিছু নয়, অর্থ 100% সেম, ওই থার্ড কন্ডিশনালের মতোই। হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখে থাকতাম, তাহলে আমাদের নিয়ম কি? উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে, উড হ্যাভ গিভেন। যদি আমি তাকে দেখে থাকতাম, অথবা আমি যদি তাকে যদি দেখে থাকতাম, আই উড হ্যাভ গিভেন হিম, আমি তাকে দিয়ে থাকতাম দ্য নিউজ, খবরটা। যদি আমি তাকে দেখে থাকতাম, আমি তাকে খবরটা দিয়ে থাকতে পারতাম বা দিতাম। আচ্ছা, তাহলে অর্থ ক্লিয়ার, এবং যেটা বলছি ভয় পাওয়ার কিছু নাই, এটা থার্ড কন্ডিশনালের আরেকটা রূপ, জাস্ট ইফ থাকবে না এবং হ্যাড প্রথমে থাকবে, এতটুকুই পার্থক্য। হ্যাড হি ওয়ান্টেড, যদি সে চাইতো, দে উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, দেখেন উড হ্যাভ প্লাস ভি থ্রি। ওকে, থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী।
যদি সে চেয়ে থাকতো তারা তাকে নিউজটা দিয়ে থাকতে পারতো বা দিয়ে থাকতো, কিন্তু সে চায় নাই, তাকে নিউজটা দেয়নি। আচ্ছা, তো এটা আমরা বুঝে ফেললাম। আমরা পরের অংশে যাই। ওই যে কি বলেছিলাম না যে আসলে আমাদের 10টা প্রশ্নের মধ্যে 6 থেকে 7টা থাকবে রুলস থেকে, যে রুলসগুলো দেখলাম এগুলোর মধ্যে থেকে থাকবে আরো কিছু ইম্পর্টেন্ট রুলস আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। রুলসগুলো থেকে থাকবে 6 থেকে 7টা, অর্থ সহকারে কিছু থাকবে, কন্ডিশনাল থেকে থাকবে, আর প্রভার্ব অর্থাৎ প্রবাদ বাক্য থেকে কিন্তু একটা থাকবে। সো আমরা ইম্পর্টেন্ট প্রভার্ব গুলো এখানে দিয়ে দিয়েছি, তা দেখে নেন। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, চর্চা মানুষকে পরিপূর্ণ করে তোলে। হ্যাঁ, পেশেন্স ইজ বেটার বাট ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, মানি ইজ দ্য রুফ অফ অল ইভিলস, অর্থই সকল অনর্থের মূল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। হ্যাঁ, এগুলো কিন্তু আসে অনেক সময়। যেমন কাট ইউর কোট লিখে বাকিটা ড্যাশ দিয়ে রাখছে, এখন কাট ইউর কোট আপনি বলবেন কোট কাটা, এটা আবার কি? এটা কিন্তু প্রভার্ব, এটা আপনাকে মুখস্থ থাকতে হবে। সো এখানে যে 10-12টা দিয়েছি, 12টা প্রভাব দিয়েছি, এটা 100% মুখস্থ করে ফেলবেন। এই স্লাইডটা যাদের প্রয়োজন হবে কমেন্টে জিমেইল অ্যাড্রেস দিবেন, আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? সো এটা কিন্তু 100%, বারবার বলছি, এই প্রভাবগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হয় কিন্তু পরীক্ষার হলে এখানে বুঝে কিছু করার নাই, মুখস্থের বিষয়টা। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার শেষ ভালো যার। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা অনেক আসে পরীক্ষায়, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ওকে, সো আমরা এখন দেখবো আসলে এগুলো এক্সামে কিভাবে আসে। হ্যাঁ, আমি জাস্ট অল্প 2টা সেন্টেন্স খেয়াল করব। দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে ড্যাশ কি, এটা বলে নাই, এটা আপনাকে মাথা দিয়ে বের করতে হবে। কিভাবে? আপনি পরের সেন্টেন্সটা পড়বেন ফুল স্টপের পরে। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে এখন আপনাকে এটা মাথায় আনতে হবে যে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের একটা প্রভাব কি, মুখস্থ থাকলে কিন্তু অনলি এটা পারবেন, না হয় পারবেন না। সো খেয়াল করেন, এটা কি হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এই প্রভাবটা যে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্যই পরে বলা হয়েছে যে এই সময়ের প্রপার ব্যবহার করতে হবে। আ প্রভার্ব গোজ দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে যে ড্যাশ সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। একটা প্রভাব আছে যে কি, কিছু বলে নাই, পরের সেন্টেন্স দেখে আপনাকে বুঝতে হবে যে প্রভাবটা কি। একটা অনেস্ট লাইফ লিড করার, একটা সৎ জীবনযাপন করার কথা বলা হচ্ছে। তাহলে এটা প্রভাবটা কি হতে পারে? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু পরীক্ষা অনেক আসে, এর আগে বলেছি যে এই প্রভাবটা এখানে বসবে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। কমপ্লিটিং সেন্টেন্স আসলে অনেক বড় একটা চ্যাপ্টার, এর মধ্য থেকে আমরা কনফিউজিং এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখলাম। আর এই ক্লাসটি করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন। আর যে কোনো বিষয়ে মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের ক্লাসগুলো আপনারা কেমন বুঝতে পারছেন সেগুলো জানাবেন, আর কোন কোন বিষয়ের ক্লাস আপনারা চান সেগুলো জানাবেন। ওকে, সো এতক্ষণ মনোযোগ দিয়ে যারা ক্লাসটি করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।